চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা 29। বিকেলের আলোটা ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। দূরে কোথাও আজানের ধ্বনি ভেসে আসছে। চিত্রা বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে, চোখ তার সামনের দিকে, দৃষ্টি কিন্তু স্থির। অনেক দূরে কোথাও আটকে আছে। উঠানের পুরনো আম গাছটা আজ কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে। তাদের মুকুল ধরেছে। আজ ঠিক 1 সপ্তাহ হয়ে গেল রাজন এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সময় যেন থেমে থাকেনি। তবু এই 7টা দিন অনেক দীর্ঘ মনে হয়েছে সবার কাছে। নদীর কথাতেই শেষ পর্যন্ত তাকে মাটি দেওয়া হয়েছে রাফসাদের পাশেই। মাটির নিচে এক নিশ্চুপ হয়ে শুয়ে আছে সে, যেন মানুষটা একসময় এক অস্থিরতায়, এক ঝড় তুলে দিয়েছিল অনেকের জীবনে। সেদিনের সকালটা ছিল অদ্ভুত। ভোরের নরম আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি আকাশে। হঠাৎই অপ্রত্যাশিত খবর এসে যেন সবকিছু এলোমেলো করে দিল। খবর শুনে ফরাজা চিত্রা তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে চাইছিল। সেই খবর রাজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর। কেউ যেন ঠিক বিশ্বাস করতে পারছিল না। যেন মানুষটা এতদিন ধরে নদীর জীবনে বিরোধ, কষ্ট আর অপমানের এক দীর্ঘ খাতা খুলে রেখেছিল, সেই মানুষটির হিসাব যেন হঠাৎ করে শেষ হয়ে গেল। কিন্তু সত্যি হলো, সেই খাতার শেষ দাগটি টেনেছিল নদী নিজেই। এতদিন ধরে যত অপমান, যত নির্যাতন, যত না বলার যন্ত্রণা নদী বুকের ভেতর জমিয়ে রেখেছিল, সেদিন রাতে সবকিছু সীমা অতিক্রম করে গিয়েছিল। দরজার শেষ প্রান্তে দাঁড়িয়ে সে নিজের জীবনের হিসাবটা নিজে মিলিয়েছিল। দীর্ঘদিন ধরে জমে থাকা সেই বিরোধের খাতা, যেটা সে এত যত্ন করে বুকে আগলে রেখেছিল, সেদিন রাতে মুলতবি টানলো সে নিজেই। এই জীবনটা নদীর জন্য সবসময় একটা আফসোস ভরা ছিল। অনেক হিসাব ছিল তার, অনেক প্রশ্ন, অনেক অভিমান, কিন্তু শেষ পর্যন্ত সে দুটো পাশে হিসাব আর মিলল না। কেউ জিতলো, কেউ বা হারলো, শুধু বুকের বাঁ পাশে শূন্যতা থেকে গেল। তবে কেউ কি ভেবেছিল নদী এতটা বদলে যাবে? এই পরিবর্তনের জন্য তো চিত্রা কতদিন ধরে অপেক্ষা করছিল। সে চাতকের ন্যায় চেয়েছিল। সে চাইতো নদী একদিন নিজের জন্য নিজে দাঁড়াক, নিজের অপমানের বিরুদ্ধে নিজে কণ্ঠ তুলুক। কারণ চিত্রা জানতো এই পৃথিবীর কাউকে বিনা লড়াই ন্যায় দেয় না, বরং দুর্বলটা আরো নিচে ঠেলে দেয়। কিছুদিন আগে এই ঘটনা এখনো চিত্রার মনে স্পষ্ট। যখন রাজন নদীর গায়ে হাত তুলেছিল, তখন চিত্রার ধৈর্য আর অসহ্য শক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল। সেদিন যদি সে চাইতো, রাজনের জন্য খুব কঠিন পরিণতি ঠিক করে ফেলতো। তার হাত একটুও কাঁপতো না। ক্রোধ আর অপমানে, অন্যায় প্রতিবাদের ভেতরটা যেন পাথর হয়ে উঠেছিল। তবুও সে থেমে থাকেনি। নদীর মুখের দিকে তাকিয়ে চিত্রা চুপ করে গিলেছিল। কারণ সে সবসময় একটা জিনিস চেয়েছিল, নদীর জীবনের লড়াইটা নদী নিজেই লড়ুক, অন্য কেউ এসে তাকে বাঁচিয়ে দিক না। এটা সে চায়নি। সে চাইতো নদী বুঝুক নিজের মর্যাদা রক্ষা করার শক্তিটা তার নিজের মধ্যে আছে। চিত্রা জানে এই পৃথিবী এত সহজ না। এখানে কেউ এসে অন্যের বিচার করে দিতে পারে না। বরং তুমি যদি থাকো চুপ, পৃথিবী তোমাকে আরো অপমান, আরো অবহেলা উপহার দেবে। তাই নিজের লড়াইটা শেষ পর্যন্ত নিজেরই করতে হয়। আর হয়তো সেই কারণে নদী সত্যি বদলে গিয়েছিল। সে বদলটাই ছিল সবচেয়ে অপ্রত্যাশিত। পরশু থেকে রোজা শুরু। এই বাড়ির ভেতরে এখন অন্যরকম ব্যস্ততা থাকবে। কিন্তু তার বুঝি আর বেশি দিন থাকা হবে না। তার পাসপোর্ট তৈরি, সব কাগজপত্র গুছিয়ে রাখা হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই তাকে এই এলাহি বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই উঠান, এই বারান্দা, এই সিঁড়ি, এই ঘর, সবকিছু তার কতদিনের হাসি, অভিমান, কথা আর অভিযোগ জড়িয়ে রেখেছে। কিন্তু মানুষ তো শেষ পর্যন্ত কোথাও না কোথাও চলে যায়। বাড়ি থেকে হোক, মানুষ থেকে হোক, আর স্মৃতি থেকে হোক। এসব কথা ভাবতেই আজকাল তার বুকের ভেতরটা কেমন করে কেঁপে ওঠে। অকারণে মনটা ভার হয়ে থাকে। সবকিছু ঠিকঠাকই আছে, তবুও ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্বস্তি জমে থাকে। চিত্রা বসে আছে। আয়শা খুব যত্ন করে হাতে হাতে জিনিস গুছিয়ে দিচ্ছে তাকে। কাপড়গুলো আলাদা করে ভাঁজ করেছে, দরকারি কাগজপত্র এক জায়গায় রেখে দিয়েছে, যেন কিছু এলোমেলো না হয়। এদিকে প্রিয়াস আর নিশু ইতিমধ্যে বাড়ি ফিরে গেছে।
এতদিন সবাই একসাথে থাকায় বাড়িটা কেমন সরগম ছিল, কিন্তু এখন ধীরে ধীরে আবার আগের মতো শান্ত হয়ে আসছে। তবে নাহিয়ান ফারিহা এখন এখানে আছে। তারা ঠিক করেছে আরো কিছুদিন থাকবে। এই সময়টা একা একা সব সামলানো সহজ না, তাই কাছের মানুষগুলো পাশে থাকাটা অনেক বড় ভরসা। নীরুর পাসপোর্টের জন্য এখন যত অপেক্ষা একটু দেরি আছে ঠিকই, কিন্তু সবাই জানে এটা হয়ে গেলে আর কোনো বাধা থাকবে না। পাসপোর্টটা হাতে পেলেই তারা সবাই একসাথে ইতালি চলে যাবে। এই বাড়ির উঠান, এই পরিচিত ঘরগুলো, এই মানুষগুলোর সাথে কাটানো দিনগুলো, সবকিছু এখন ধীরে ধীরে স্মৃতির ভিতর ভেসে চলে যাবে। সামনে থাকবে এক নতুন জীবন, নতুন শুরু। আয়শা এখনো বসে খুব যত্ন করে জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে। কাপড়গুলো ভাঁজ করেছে একটার ওপর একটা। মাঝে মাঝে থেমে জিজ্ঞাসা করছে, আপা এই শাড়িটা নিবেন তো? চিত্র একটু তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে নেয়। রাখো। আয়শা আবারও ভাঁজ করে সুটকেসে রেখে দেয়। এক পাশে আলাদা করে একটা ফাইল রাখা, পাসপোর্ট, কাগজ, কিছু দরকারি ডকুমেন্ট। চিত্রা সেগুলো দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। সব প্রস্তুত, আর কয়েকদিন পরই তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই ঘরে কত রাত গল্প করেছে তারা, এই বারান্দায় দাঁড়িয়ে কত বিকাল কেটেছে। মানুষ আসলে কত সহজে একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় চলে যায়, জড়িয়ে যায় আরেক জীবনের সাথে। তার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। মনে হলো সত্যি কি সে চলে যাবে। আয়শা আবারও বলল, আপা এই ফাইলটা ব্যাগে রাখবো? চিত্রা চমকালো, তাকালো। হ্যাঁ রাখো। আয়শা খুব যত্ন করে ফাইলগুলো ভাঁজ করে রেখে দিল। ঠিক তখনই টেবিলের ওপরে রাখা ফোনটা হঠাৎ করে বেজে উঠল। চিত্রা তাকালো স্ক্রিনে। একটা নাম ভেসে উঠল, বাবা। তার বুকটা কেঁপে উঠল। ইতালি থেকে কল। সে ধীরে ফোনটা তুলে কানে ধরলো। হ্যালো বাবা। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর পরিচিত গলা, চিত্রা কেমন আছো তুমি? চিত্রা থেমে তাকালো, ভিজে উঠল, ভালো আছি। ওপাশ থেকে বাবা বললেন, শুনলাম তোমাদের কাগজপত্র সব প্রায় তৈরি হয়ে গেছে। আমার ক্রিমিনাল মেয়ের জামাই কবে নাগাদ আসবে তোমাকে নিয়ে? বাবা অমন করে বলছো কেন? তো কেমন করে বলবো, একটা পাপি আমার সামনে নেচে ঘুরে বেড়াবে, আমার মেয়ের হাত ধরে ঘুরবে আমার চোখের সামনে। আমি নাকি কিছু করতে পারবো না। হাই চায়ন কাইসার, তোমার এই অধপতন কি করে হয়ে গেল? থামবে তুমি নাকি ফোন রেখে দিব? এই যে মেয়েটা হয়েছে এক ঘাটতেরা। থাম্মা, রাগ করতে হবে না, বাবা মজা করে বলেছি। এখন বলো তোমার শরীর কেমন আছে, সুস্থ আছো তো? হুম। আর কদিনের মধ্যেই চলে আসবে তাই না? চিত্রা জানালার বাইরে তাকালো। উঠানের আম গাছটার পাতা বাতাসে দুলছে। হ্যাঁ বাবা, হয়তো খুব তাড়াতাড়ি। ওপাশে বাবার কিছুক্ষণ চুপ। চায়ন কাইসার হঠাৎই বলল, তোমার মা বাসায় আছে, তোমাকে খুব মিস করে। আমিও তো। সমস্যা নেই, মায়ের সাথে কথা বলে নিব নে। আর শোনো, আমি ইতালি ফিরলে নতুন কেসের ফাইলগুলো আমাকে পাঠিয়ে দিও। এসেই কাজ শুরু করব। চিত্রা কাইসারের হাত রক্ত আর বন্দুক ছাড়া বড্ড বেমানান লাগে। জামাইয়ের পেছন থেকে একটি গুলি মারতে মারতে পারলে আজকে ক্রিমিনাল মেয়ের জামাই হতে হতো না আমাদের। বাবা। আরে মুখ ফসকে বেরিয়ে যায়, আমি কি করব? এত চটে যাচ্ছ কেন মা জননী? থাক, রাগ করো না, কুলমা কুল। আমি যা বললাম মাথায় সেট করে রাখো। আর শোনো, আমাদের একটা লোক, ফরাজের অ্যাসিস্ট্যান্ট, রোজের গায়ে গুলি করেছিল। আমার কাছে ওর ছবি আছে। ওটার বায়োডাটা বের করে আমাকে জানাও উদ্দেশ্য কি ছিল। গুলি তো হাওয়ায় কেউ ছুড়ে না। আর সব ব্যবস্থা করে রাখো, ইতালি আসলে আমার ছোড়া প্রথম গুলিটা যেন মিনিস্টার অ্যাপেলোর গায়ে লাগে। কত সাহস! আমার ফরাজের বুকে তীর ছুঁড়েছিল। তীরের থেকেও ভয়ঙ্কর কিছু যদি আমি ওর বুকে না ঢুকিয়েছি। তোমার মাথা দেখছি এখনো আগের মতোই গরম মা। গরম না হলে এমন পেশায় টিকে থাকা যায়? খারাপের জন্য আমাদের খারাপ হতে হয় বাবা, আর তার জন্য মাথা গরম রাখতে হয়। যদিও মাথা আমি কখনোই গরম করি না। মাথা গরম থাকলে গেম নষ্ট হয়ে যায়। আমি চিত্রা শান্ত মস্তিষ্কে নৃশংস খুনি। আমি আর 10টা মেয়ের মধ্যে আলাদা লাগার জন্য এটাই যথেষ্ট। আমি আর 10টা মেয়ের মতো হাতে আলতা লাগাই না, বাজার থেকে কিনে খুনি খুনই করি। আমার হাত রাঙানোর জন্য খুনির রক্তই এনাফ।
খুনি তো ফরজ এলাহিও। ফরজ ইলাহির সাথে কারো তুলনা হয় না বাবা। সে পাপ ছেড়েছে, তবু খুন ছাড়েনি। এই দুনিয়ায় এই দুনিয়া খেলনা নিয়ে খেলে, আর আমার ফরাজ ইলাহি পিস্তল নিয়ে খেলে। তাই তাকে এত সহজ ভাববেন না। সে আমার জন্য যতখানি নরম, দুনিয়ার জন্য ততখানি নিষ্ঠুর। তবে অবশ্যই খারাপ দুনিয়ার জন্য সে নিষ্ঠুর, ভালোর জন্য ভালো। বা কথায় কি জিদ, বুঝতে হবে। চায়ন কাইসারের মেয়ে বলে কথা, একেবারে খাঁটি সোনায় জন্ম দিয়েছি আমি। গর্ববোধ হচ্ছে। বাবা হয়ে বাবা হয়েছে অনেক, এখন ডাকলাম। পুকুর পাড়ে বিকালের আলোটা মলিন হয়ে আসছে। পুকুরের জলটা একেবারে স্থির, মাঝে মাঝে বাতাসের ঢেউ উঠে আবার থেমে যায়। দূরে কোথায় একটি পাখি চুপচাপ বসে আছে। রোমানা, তার পাশে নদী, নদীর কোলে ছোট্ট নুরি। মেয়েটা আধো ঘুমে মায়ের বুকের সাথে মাথা রেখে আছে। সে মাঝে মাঝে তার মায়ের হাতে হাত বুলিয়ে দিচ্ছে। নদী কিছুক্ষণ চুপ থাকে, তার মাথাটা নিচু, হাত দুটো কাঁপছে সামান্য। হঠাৎই খুব নিচু স্বরে সে বলল, আম্মা। রুমানা মাথা ঘুরিয়ে তাকালো। চোখে কোনো বিস্ময় নেই, কোনো দৃষ্টি গভীর না। নদী গলা কেঁপে উঠল, আম্মা আমি তো খুনি। আমার এই হাতেই তো পাপে লাল হয়ে গেছে। আমি আপনার কোল থেকে আপনার সন্তানকে কাইরা নিছি, আপনার বুক খালি কইরা দিছি। এই জন্য নিজের দুহাতের দিকে তাকান, তারপর খুব অসহায় লাগে। আমি শাস্তি কি আম্মা? পুকুরের পানিতে তখন সূর্যের শেষ আলো কাঁপছে। রোমানা কিছুক্ষণ কোনো কথা না বলে নূর নিজের কোলে দেয়, মাথায় হাত বোলাতে থাকে। তারপর ধীরে নদীর দিকে তাকায়। নদী, মানুষ কখনো এমন পথ দিয়া যায় না যে পথে সে নিজে যাইতে চায় নাই। নদী মাথা তোলে না, চোখের কোণে ভিজে উঠেছে। রোমানা আবারও বললেন, পাপী মরলে কখনো পাপ হয় না। নদী থমকে যায়। রুমানা এবার একটু কাছে সরে আসে, যেন মানুষ অন্যের জীবন নষ্ট করে, অন্যের ঘর ভাঙে, অন্যের বুক খালি করে, তার বিচার কখনো কখনো মানুষের হাতেই হয়। নদীর গলা কেঁপে ওঠে, তবুও তো আমি আপনার সন্তান। কথাটা শেষ করতে পারে না সে। রুমানা ধীরে ধীরে তার হাত ধরে রাখে। সন্তান হারানোর ব্যথা আমি কি জানি। সে আগুন আমি প্রতিদিনও নিজের বুকে নিয়েই বাঁচি। একটা দীর্ঘশ্বাস বের হয় তার বুক থেকে। কিন্তু আমি এটাও জানি, যে পাপের বিরুদ্ধে দাঁড়ায় সে নিজের জন্য না, অনেকের জন্য দাঁড়ায়। নদী এবার মুখ তুলে তাকায়, চোখ দুটো ভিজে গেছে। রোমানা মৃদু স্বরে বলে, তুমি খুনি না নদী, তুমি বিচার করছো। পুকুরের পানিতে তখন সন্ধ্যার ছায়া নেমে এসেছে। নুরি হালকা নড়ে চড়ে দাদুর বুকে মুখ গুজে দেয়। ঘুমিয়ে পড়ে। রুমানা আকাশের দিকে একবার তাকায়, তারপর মুখ আস্তে করে বলে, কিন্তু রক্তে পাপ না, মুক্তি হয়। হঠাৎ নদীর ভাঙা গলায় বলে ওঠে, আম্মা আপনি আমারে সান্ত্বনা দেন কেন? রুমানা শান্ত চোখে পুকুরের দিকে তাকিয়ে থাকে। নদী আবারও বলে, আমি আজ যে খারাপ আছি, সে তার ছোট ভাই মারছে, তার ভাইয়ের বউরে মারছে, পেটের বাচ্চাটা তার কারণেই শেষ হয়ে গেছে, কত মেয়ে জীবন নষ্ট করছে, আমি সব জানি। আমার গলা ভারী হয়ে আসে। তবুও তো সে আমার ছেলে, আপনার ছেলেই আম্মা। রুমানার বুকটা কেঁপে ওঠে। কিছুক্ষণ পর সে ধীরে বলে, সে আমার ছেলে। কিন্তু নদী, সব দোষ কি শুধু তোমার? নদী অবাক হয়ে তাকায়। রুমানা নিচু মাথায় বলেন, সবচেয়ে বড় দোষ তো হইল আমার। নদী হতভম্ব হয়, আম্মা আপনি এই কথা কেন কইতাছেন? রুমানা খুব ধীরে ধীরে বলে, মা যদি ঠিক থাকে, সন্তান খুব দ্রুত পর্যন্তই ভুল পথে যাইতে পারে না। তার চোখে তখন পানি জমেছে। রাজন ছোট থেকেই প্রথম অন্যায় করছিল, আমি থামাই নাই, ভাবছি ছেলে মানুষ ঠিক হইয়া যাবে। একটা দীর্ঘশ্বাস বের হয় তার বুক থেকে। তারপর যখন সে মিথ্যা বলতো, আমি জানতাম, তারও চুপ থাকতাম। নদী চুপ করে শুনছে। রুমানা আবারও বললেন, যখন সে মানুষের ক্ষতি করতে শুরু করলো, আমি তখনও ভাবলাম একদিন বুঝবে। তার কণ্ঠ কেঁপে ওঠে, কিন্তু বুঝার আগে সে মানুষও ভুলে গেল। পুকুরের পানি তখন অন্ধকার হয়ে গেছে। নদী আস্তে করে বলল, আম্মা সব মায়ের হাতেই তো সবকিছু থাকে না। রুমানা মাথা নাড়ালো, না নদী,
কিছু কিছু থাকে, আমি যদি একদিন তার সামনে দাঁড়াইতাম, যদি বলতাম তুই ভুল করতাছিস, যদি তার বিরুদ্ধে যাইতাম, কিন্তু আমি তো তার চোখের সামনে পাপ করছি। তো তোমার পেটের সন্তান কেমনে ভালো হইব? আমি পাপ করছি, আমার পেটের সন্তান কেমনে ভালো হইব? তার গলা ভেঙে আসে হয়তো, এত মানুষের শেষই হইতো না যদি আমি ঠিক থাকতাম। নদীর চোখ ভিজে ওঠে। আপনি নিজেকে নিজে দোষী করছেন। অতীত ভুলে যান আম্মা, নিজেকে নিজে দোষী ভাববেন না। রুমানা নুরির মাথায় হাত বুলিয়ে দেয়, কারণ আমি মা। কিছুক্ষণ চুপ থেকে সে আবার বলল, মা যদি অন্যায়ের সামনে চুপ থাকে, সেই চুপ থাকাই পাপ হইয়া যায়। নদী আকাশের দিকে তাকায়। দীর্ঘ এই সংসারে তার অবসান ঘটেছে। ফাঁসি দড়িতে কতবার ঝুলে যাওয়া মেয়েটা আজ নিজের প্রতি ন্যায় বিচার করেছে। এখন তার নতুন এক জীবন হয়েছে, যে জীবনে সে বাঁচতে চায় কেবল তার মেয়ে নুরির দিকে তাকিয়ে। হ্যাঁ, এই নুরির দিকে তাকিয়েই। নুরি দেখতে রাজনের মতো, তবে পার্থক্য, নুরি নদীকে ভালোবাসে, রাজন কোনোদিন ভালোবাসেনি। তবে যদি নদী খুশির কারণ থাকে বা না থাকুক, ভালোবাসা, একজন তো মন দিয়ে ভালোবেসেছিল লোকটাকে, সেও ভালোবাসতে জানে। ফারাজ ধীরে দরজা ঠেলে রুমে ঢুকলো। দরজা বন্ধ করতে তার চোখ গিয়ে থামলো আয়নার সামনে দাঁড়িয়ে থাকা চিত্রার ওপর। চিত্রা আজ একটু বেশি সেজেছে, বেশি সাজেনি, তবু তাকে অদ্ভুত লাগছে। হালকা রঙের একটা শাড়ি, খোলা চুল, তাতে একেবারে মাশাআল্লাহ টপাটপ লাগছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। ফারাজ কিছুক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে রইল, তারপর নিঃশব্দে পা ফেলে পেছনে এগিয়ে গেল। চিত্রা বুঝতে পারেনি কখন ফারাজ তার একদম পেছনে এসে দাঁড়িয়েছে। হঠাৎই ফারাজ দু হাত দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। চিত্রা হালকা চমকে উঠল। উফ, আপনি? ভয় পেয়ে গিয়েছিলাম। ফারাজ মৃদু হেসে তার কাঁধে মুখ রেখে বলল, ভয় পাওয়ার কি আছে? আইনের লোকদেরা তো ভয় পেলে চলে। পরশু থেকে রোজা, আপনি রাখবেন না? আগে কখনো রাখা হয়েছে? হুম। কি এত ছোট লোক আপনি? হোপ, এইসব রাখো, এবার রাখবো। এসব রাখা কোনো ব্যাপার হলো? অনেক ব্যাপার আছে, কত নিয়ম মানতে হয় জানেন? কি? আবার কি মানতে হবে? ঠোঁট কাটা, কথা বলা যাবে না, আদর আদর করতে পারবেন না। সব মানলাম, কিন্তু আদরের বিষয়টা উফ, বেগ ব্যথা করছে। বিবি যান, নাটক করবেন না। আচ্ছা যাও, সমস্যা নেই, পরশু তো দেরি আছে, যেহেতু এখন নিয়ম আছে আদর করতে পারবো। তাহলে বউ, পুরো 30 দিনের আদর একবারে করে ফেলি। আমার কিন্তু উদার মনে ভালোবাসা দেওয়ার সামর্থ্য আছে। আপনার নেওয়ার সামর্থ্য আছে তো বিবি যান? এই কথা, এই আপনি না একটু বেশি পেয়েছেন, এমনি শুরু করে দিয়েছেন, তাই না? সরুন তো, যান, দূরে যান বলছি। ফরজ হেসে ওঠে, খুব আলতো স্বরে বলল, জানো চিত্রা, আমি মাঝে মাঝে ভাবি আমার জীবনে এত সুন্দর দুটো মানুষ কিভাবে চলে এলো। চিত্রা ভুরু কুচকে আয়নার দিকে তাকালো। দুটো? ফরজ মৃদু হেসে তার পেটে হাত রেখে একটু নরম করে হাত বুলিয়ে দিল। একটা তুমি আর একটা আমার ছোট্ট লিটল ভার্সন। চিত্রার ঠোঁটে লাজুক হাসি ফুটে উঠল। ফারাজ আবারও বলল, আমি আগে কখনো বুঝিনি একটা মানুষকে এতটা ভালো লাগতে পারে, আর এখন তো মনে হয় তোমাদের দুজনকে পেয়ে আমি পুরো পৃথিবী পেয়ে গেছি। এই যে মাথায় একটু ঝুঁকিয়ে চিত্রার কানের কাছে ফিসফিস করে বলল, সত্যি বলছি চিত্রা, এই মুহূর্তে আমি কখনোই হারাতে চাই না, কখনো না। চিত্রা ধীরে ধীরে তার হাতের ওপর নিজের হাত রাখে। আপনি না মাঝে মাঝে কথা বলতে বলতে একটু বেশি বলে ফেলেন। শুনলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। ফরাজ মৃদু হেসে চিত্রার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তুমি শুধু ভাগ্যবতী না চিত্রা, তুমি আমার বেঁচে থাকার কারণ, সুখের কারণ, আমার ভালোবাসা। ফরাজ আবারও আলতো করে চিত্রার পেটে হাত বুলিয়ে দিল। আর ইনি হচ্ছে আমার ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রমাণ। ফরাজ আস্তে করে চিত্রের ঘাড়ে চুমু খেতে গেলেই চিত্রা সরে গিয়ে বলল, না, না করছি না, বেশি করলে আমার স্বামীর কাছে বিচার দিব। ওহ, তাই নাকি? তো কে সেই মহৎ ব্যক্তি? ফরাজিলাহি, নাম শুনলেই তো মনে হচ্ছে ছোট লোক। ইস, আপনি বলছে
এই দুনিয়া খেলনা নিয়ে খেলে, আর আমার ফারাজ ইলাহি পিস্তল নিয়ে খেলে। তাই এত সহজ ভাববেন না। সে আমার জন্য যতখানি নরম, দুনিয়ার জন্য ঠিক ততখানি নিষ্ঠুর। ও তাহলে তো সে টু মাচ ছোট লোক। আচ্ছা হয়েছে, এখন তৈরি হয়ে নিন। হানিমুনে যাব নাকি? না, আমার না হওয়া জামাইয়ের সাথে দেখা করতে যাবেন। ওয়ার্ড? সোয়ান পালনের সাথে দেখা করতে যাব। চাঁদ দেখাই ভালো লাগে না। চাঁদ দেখাই ভালো লাগে না। তোমার সৌরজগতের অন্ধকার দেখবার শখ। ওয়েট, ভালো হয়ে যাব ভাবছি। রোজা রমজানের মাস আসছে, তুমি আর হতে দিলে না। এখন চাঁদের কলঙ্ক যদি টুকুস করে সিল মেরে সুন্দরী তোমার অঙ্কে না বসিয়ে দেই, তবে আমিও ফরাজ ইলাহি না।